অ্যাভাসকুলার নেক্রোসিসের ক্ষেত্রে কারা আসলে ঝুঁকির মধ্যে রয়েছে? আমি এই জিনিসটা খুব ভালোভাবে বলতে চাই, যারা না বুঝে স্টেরয়েড গ্রহণ করে, এবং বাংলাদেশের একটা বিরাট অংশ যারা মোটা হতে চায় এবং তারা স্টেরয়েড নেয়, বিশেষ করে ফার্মেসির যারা লোক আছে তাদের থেকে স্টেরয়েড গ্রহণ করে চিকিৎসকের পরামর্শ ছাড়াই, এবং একটা পর্যায়ে সে বুঝতে পারে যে তার হিপ জয়েন্টে ব্যথা হচ্ছে এবং এটা তার সহনীয় পর্যায় না, এবং সে তখন ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে বলে যে আপনি কোনো ওষুধ খাচ্ছেন কি না, সে ধরনের। আরেকটি হচ্ছে অনেকেই ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ ব্যবহার করে, তাদেরও একটা লিমিটেশন আছে, তারাও এটা যদি বেশি ব্যবহার করে থাকে এটা এভিয়ান বা অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে থাকে। অনেকের যেমন বিভিন্ন অসুখ আছে, যেমন আর্থ্রাইটিস রোগে, যারা রিমোট আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, তাদেরকে অনেকেই খুব হাই ডোজে স্টেরয়েড ব্যবহার করে থাকে, সেক্ষেত্রেও তারা এভিয়ান হওয়ার ঝুঁকির মধ্যে থাকে। আরেকটি গ্রুপ আছে যারা রোগে আক্রান্ত, যেমন আমি যেটা দেখি সেটা হচ্ছে যারা এসএলই বা বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেসিভ রোগে আক্রান্ত থাকে, বা রিপ্লেসমেন্ট যেমন কিডনি প্রতিস্থাপন করে থাকে, দীর্ঘমেয়াদী তারা স্টেরয়েড প্রয়োজনের কারণে নিয়ে থাকে, তাদেরও এভিয়ান থাকে। আরেকটি জিনিস যেটা খুবই আমরা পেয়েছি করোনার সময় যাদের শ্বাসের সমস্যা ছিল তাদের দীর্ঘমেয়াদী বা আইসিইউতেও প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহৃত হয়েছে, এবং আইসিইউতে দেখা গেছে যে পরবর্তীকালে যে আইসিইউ থেকে বের হয়ে আসছে তাদের হিপ জয়েন্টে এভিয়ান বা অ্যাভাসকুলার নেক্রোসিস হয়েছে।